আজকের কবিতা হচ্ছে ড্যাডি বাই সিলভিয়া প্লাথ। ড্যাডি আজকে আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, কিন্তু তার আগে সিলভিয়া প্লাথ সম্পর্কে সামান্য একটু ধারণা করে নিলে আমাদের লাইন বাই লাইন বুঝতে আরও বেশি সুবিধা হবে। ড্যাডি এই কবিতাটি বিখ্যাত আমেরিকান কনফেশনাল পোয়েট অর্থাৎ স্বীকারোক্তিমূলক কবি সিলভিয়া প্লাথের দ্বারা লেখা অতি পরিচিত এক কবিতা। সিলভিয়া প্লাথ তার নিজের মৃত্যুর 4 মাস আগে আর টেড হিউজ থেকে বিবাহ বিচ্ছেদ হওয়ার 1 মাস পরে 12 অক্টোবর 1962 সালে এই কবিতাটি রচনা করেছিলেন। কিন্তু ড্যাডি নামক তার এই কবিতা 1965 সালে এরিয়েলে প্রকাশিত করা হয়, ঠিক তার মৃত্যুর পরে দিয়ে। তার রচিত এমন অনেক কবিতা যেমন টিউলিপস অ্যান্ড লেডি লেজার্স তার মৃত্যুর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই কবিতায় কবি সিলভিয়া প্লাথের সাথে তার বাবা অটো প্লাথের জটিল সম্পর্কের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। সিলভিয়া প্লাথের 8ম জন্মদিনে তার বাবা অটো প্লাথ অকাল ডায়াবেটিসের ফলে মারা গিয়েছিলেন। আমেরিকান সাহিত্যের বহুল প্রচলিত কবিতা হল ড্যাডি। কবি নিজের বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশন থেকে এই কবিতাটি লিখেছিলেন, আর কবি তার সঙ্গে সঙ্গে তার বাবার থেকে প্রভাব মুক্ত হতে চেয়েছিলেন, অর্থাৎ তার বাবার ভয়াবহ স্মৃতি থেকে নিজেকে মুক্তি দিতে চেয়েছিলেন। সিলভিয়া প্লাথের বাবা অটো প্লাথ একজন জার্মান প্রবাসী, তাই এই কবিতায় জার্মানের কিছু শহরের উল্লেখ আমরা পেয়ে থাকি। সিলভিয়া প্লাথ একই সঙ্গে রাইটার, পোয়েট এবং শর্ট স্টোরি রাইটার পরিচিতির অধিকারী। 27 অক্টোবর 1932 সালে সিলভিয়া প্লাথের জন্ম হয়, আর 11 ফেব্রুয়ারি 1963 সালে তিনি মৃত্যুবরণ করেন। পুলিৎজার প্রাইজ দ্বারা তাকে সম্মানিত করা হয়, তবে তার মৃত্যুর পর 1982 সালে। তার কিছু বিখ্যাত কাজ হলো যেমন এরিয়েল অ্যান্ড দ্য বেলজার, দ্য কলোসাস অ্যান্ড আদার পোয়েমস। In this poem, Sylvia Plath describes the concept of a patriarchal society where women had no freedom. এই কবিতায় সিলভিয়া প্লাথ সেই পিতৃতান্ত্রিক সমাজকে তুলে ধরেছে যেখানে মহিলাদের নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ড্যাডি কবিতাটি এবার লাইন বাই লাইন ব্যাখ্যা করা হচ্ছে। ইউ ডু নট ডু, ইউ ডু নট ডু। তুমি এমন করতে পারো না, তুমি করতে পারো না। এনি মোর ব্ল্যাক শু ইন হুইচ আই হ্যাভ লিভড লাইক এ ফুট। ব্ল্যাক শু বলে অটো প্লাথকে বোঝানো হয়েছে। ব্ল্যাক শু এর সাথে অটো প্লাথের এখানে সিলভিয়া প্লাথ কম্পেয়ার করেছে, আর ফুটের সাথে সিলভিয়া প্লাথ নিজের তুলনা করেছে। আমি একটা পায়ের মতো হয়ে আমার জীবনযাপন কাটিয়েছি সেই কালো জুতোর মধ্যে বন্দি থেকে, কিন্তু এখন আর এমনভাবে বিষয়টা চলতে পারে না। ফর 30 ইয়ার্স পুয়ার অ্যান্ড হোয়াইট, পুয়ার অ্যান্ড হোয়াইট এর দ্বারা স্পিকার অর্থাৎ সিলভিয়া প্লাথ 30 বছর ধরে বিভিন্নভাবে জীবনযাপন করেছেন, সেই দিকটাকে আলোকিত করার উদ্দেশ্য নিয়ে ব্যবহার হয়েছে রূপক অর্থে পুয়ার অ্যান্ড হোয়াইট। অটো প্লাথের কঠোর নিয়মানুবর্তিতায় সিলভিয়া প্লাথ জীবন যথেষ্ট সীমাবদ্ধতায় কেটেছে। বেয়ারলি ডেয়ারিং টু ব্রিথ অর আচু। স্পিকার এতটাও ক্ষমতা বা স্বাধীনতা পাননি যে তিনি মুক্ত হয়ে শ্বাস প্রশ্বাস নেবেন বা কাশবেন। আচু শব্দের দ্বারা কাশি বোঝানো হয়েছে। বেয়ারলি ডেয়ারিং মানে দুঃসাধ্য বিষয়। ড্যাডি, আই হ্যাভ হ্যাড টু কিল ইউ। স্পিকার বলছেন, ড্যাডি, আমার তো তোমাকে মেরে ফেলারই কথা ছিল। ইউ ডায়েড বিফোর আই হ্যাড টাইম। কিন্তু আমি তোমাকে মেরে ফেলতাম তার আগেই ড্যাডি তুমি মৃত্যুবরণ করলে। আমি সময়ই পাইনি যে আমি তোমাকে মেরে ফেলব। মার্বল হেভি এ ব্যাগ ফুল অফ গড। স্পিকার অর্থাৎ সিলভিয়া প্লাথ তার বাবা অটো প্লাথকে বর্ণনা করার উদ্দেশ্যে মার্বল হেভির প্রয়োগ করেছেন। মার্বল যেমন ভারী হয়, তার বাবা অটো প্লাথ সেই মার্বেলের ন্যায়, কারণ অটো প্লাথ একজন চরমপন্থী বিশ্বাসের অধিকারী। এ ব্যাগ ফুল অফ গড, ঈশ্বরের দ্বারা পূর্ণ ব্যাগ। এর মাধ্যমে স্পিকার তার বাবার এক্সট্রিমিস্ট হওয়ার দৃষ্টিকোণ তুলে ধরেছেন। তাই স্পিকারের প্রতি তার বাবা যথেষ্ট কঠোর ছিলেন। Ghastly statue with one great toe, big as a Frisco seal. সিলভিয়া প্লাথ তার বাবার বর্ণনা দিতে গিয়ে জানাচ্ছেন,
পাঠকদের উদ্দেশ্যে যে তার বাবাকে দেখতে একটা ভয়াবহ মূর্তির অনুরূপ এবং তার একটা পায়ের আঙুল সান ফ্রিস্কো সিলের মতো বিশাল, যার রং ছিল ধূসর। এক কথায় তার বাবা দেখতে বীভৎস, সাংঘাতিক, ভয়ানক। অ্যান্ড এ হেড ইন দ্য ফ্রিকিশ আটলান্টিক, এবং স্পিকারের বাবার মস্তক রয়েছে আটলান্টিক মহাসাগরের নিকটে। হোয়ার ইট পোর্স বিন গ্রিন ওভার ব্লু, সেই আটলান্টিক মহাসাগরের সবুজ আর নীল জল মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে স্পিকার তার মৃত বাবার বর্ণনা করতে গিয়ে আটলান্টিক মহাসাগরের উল্লেখ করেছে। ইন দ্য ওয়াটার্স অফ বিউটিফুল নসেট, তবুও তার মৃত বাবা এত বড় দৈত্য বা দানব, যা বোঝানোর জন্য স্পিকার বা বক্তা তার দানবরূপী বাবার বর্ণনায় উল্লেখ করেছেন যে তার মৃত বাবা প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত ছিলেন, যার আসল উদ্দেশ্য হল অটোপ্লাতের দানবস্বরূপ তুলে ধরা। আই ইউজ টু প্রে টু রিকভার ইউ, আমি অর্থাৎ স্পিকার সিলভিয়া প্লাথ তার বাবার উদ্দেশ্যে প্রার্থনা করতেন যেন অটোপ্লাথ তাড়াতাড়ি আরোগ্য হয়ে ওঠেন। আখ ডু, এটি জার্মান ভাষায় বলা হয়ে থাকে ও ইউ। ইন দ্য জার্মান টাং, ইন দ্য পোলিশ টাউন, স্পিকার জার্মান ভাষায় প্রার্থনা করেছিলেন তার বাবার জন্য, আর তিনি এই প্রার্থনা পোলিশ টাউন অর্থাৎ পোল্যান্ড শহরে করেছিলেন। স্ক্র্যাপড ফ্ল্যাট বাই দ্য রোলার অফ ওয়ার্স ওয়ার্স ওয়ার্স, স্ক্র্যাপড মানে ক্ষত, ফ্ল্যাট সমতল ভূমি, রোলার অফ ওয়ার্স যুদ্ধ ট্যাঙ্ক। তাহলে বোঝাচ্ছে এই লাইনটা থেকে। এছাড়াও স্পিকার সেই সমস্ত এলাকায় গিয়েও প্রার্থনা করেছিলেন যেখানে যুদ্ধের ফলে সমস্ত কিছু ধ্বংস হয়েছিল। বাট দ্য নেম অফ দ্য টাউন ইজ কমন, কিন্তু স্পিকারের বাবার হোম টাউনের নাম এতটা প্রচলিত বা কমন যে স্পিকার নিশ্চিত হতে পারছিলেন না যে কোনটা আসলে তার বাবার শহর বা হোম টাউন। মাই পোল্যাক ফ্রেন্ড সেইজ দেয়ার আর এ ডজন অর টু, স্পিকারের পলিশ ফ্রেন্ডের মন্তব্য যে তার বাবার শহরের নামে 1-2 ডজন শহর আছে। স্পিকারের কাছে শুধু এতটাই তথ্য ছিল যে তার বাবা একজন জার্মান ছিলেন, কারণ তিনি জার্মান ভাষা জানতেন। সো আই নেভার কুড টেল ওয়ার ইউ পুট ইয়োর ফুট ইয়োর রুট, তাই এমন অবস্থায় নিশ্চিত করা সম্ভব না স্পিকারের পক্ষে যে আসলে কোথায় তার বাবা থাকতেন। আই নেভার কুড টক টু ইউ, দ্য টাং স্টাক ইন মাই জ, আমি অর্থাৎ স্পিকার সিলভিয়া প্লাথ যখনই তার বাবার সাথে কথা বলার চেষ্টা করতেন ততবারই তিনি বাকরুদ্ধ হয়ে যেতেন, কারণ তিনি তার বাবাকে এতটাই ভয় পেতেন। ইট স্টক ইন এ বার্ব ওয়্যার স্নেয়ার, ইক 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 ইক, কাটা তারের ফাঁদে কোনো কিছু আটকে গেলে যেমন ইচ ইচ শব্দ হয়, তেমনভাবেই স্পিকারের মুখে কথা আটকে যেত যখন তিনি তার বাবার সামনে কথা বলার চেষ্টা করতেন। আই কুড হার্ডলি স্পিক, আমি কথা বলতে পারতাম না, খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। আই থট এভরি জার্মান ওয়াজ ইউ অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ সিন, যখনই কোনো জার্মান দেখতেন স্পিকার তার মধ্যে নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পেতেন, অর্থাৎ স্পিকারের দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা জার্মানই তার বাবার প্রতীক, আর এই জার্মান ভাষাটা তিনি ঘৃণা করতেন। অবসিন শব্দের অর্থ জঘন্য। অ্যান ইঞ্জিন, এখানে ট্রেনের ইঞ্জিন শব্দটি সম্ভবত জার্মান ভাষার রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। শপিং মি অফ লাইক এ জিউ টু ডাকাউ অসউইটস বেলসেন, এই ইঞ্জিন ইহুদির মতো আমাকে কোনো বন্দি শিবিরের দিকে নিয়ে যায়, যেমন ডাকাউ, আউসউইটস, বেলসেন, এই সমস্ত বন্দি শিবির যেখানে স্পিকারকে নিয়ে যাওয়া হচ্ছে সেই রকম উল্লেখ স্পিকার করেছেন।
I began to talk like a Jew. স্পিকার, আমি হয়ে এখানে বলছে যে একজন ইহুদির মতোই কথা বলতে আমি শুরু করেছি। I think I may well be a Jew. তাই সম্ভবত স্পিকার নিজেকে একজন ইহুদি হিসাবে মনে করছিলেন। হয়তো তিনি সত্যিই একজন ইহুদি বা ইহুদিতে পরিণত হয়েছিলেন, কারণ তিনি সেই রকম আদব কায়দায় কথাবার্তা বলছিলেন। The snows of the Tyrol, the clear beer of Vienna are not very pure or true. স্পিকার আরও আন্দাজ করে যে অস্ট্রিয়ার একটা শহর হলো টাইরল, যার বরফ, আর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিয়ার যেমনটা দেখতে ঠিক সেই রকম আসলে নয়। With my gypsy ancestresses and my weird luck and my tarot pack, I may be a bit of a Jew. স্পিকারের কাছে ট্যারো কার্ড ছিল, অতএব তার পূর্বপুরুষের ইহুদি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্পিকার জিউ হতে পারে। স্পিকারের ভাগ্য কতটা অদ্ভুত।